Max is hell, sex is facts. It's is health is Max. ২০ বছর লোহার শিকলে বন্দি একজন মানুষ। সভ্য সমাজের হাঁস মুরগিও এর চেয়ে ভালো ঘরে থাকে, অথচ কপোতাক্ষ নদের পাড়ে জরাচীর্ণ খুপড়িতে শীত বর্ষা আর আমফানের দুর্যোগে মরার মতো পড়ে আছে মানুষটি। সমাজসেবা কর্মকর্তাদের আইনি দায়িত্ব ছিল তাকে চিকিৎসা দিয়ে সাধারণ জীবনে ফিরিয়ে আনা, কিন্তু এইসব কর্মকর্তাগুলো একেবারেই অন্ধ এবং অচল। এই লজ্জা পুরো জাতির। আপনাদের সঙ্গে নিয়ে কপোতাক্ষ নদের তীর থেকে তৌফিক রানা উন্মোচন করছেন এই সত্য ঘটনা। লোহার শিকলে বন্দি যে জীবন বিকাশ বাবুর, সেটা খুলনার কয়রা উপজেলার সুন্দরবন উপকূলীয় উত্তর বেদগাছি ইউনিয়নের ছোট্ট গ্রাম, যার নাম হাজতখালী। চারিদিকে ছড়িয়ে আছে এই হাজতখালী গ্রামের অপরূপ সৌন্দর্যের মোহনা, যেখানে একসময় আমাদের মেধাবী ছাত্র বিকাশবাবু মনের আনন্দে মাছ ধরতেন এবং ঘুরে বেড়াতেন বন্ধুদের সাথে। সুন্দরবনের কোল ঘেঁষে থাকা কপোতাক্ষ নদের এই মায়াবী রূপ আর শান্ত মেঠো পথ আজও যেন বয়ে বেড়াচ্ছে তার স্মৃতিময় দিনগুলো। এটা হাজতখালী গ্রামের উত্তর বেদগাছি খেয়াঘাট ও ছোট্ট বাজার। চারপাশের মানুষ যখন কর্মব্যস্ত, ঠিক তখনই খেয়াঘাটের এক পাড়ে দিনরাত আপন মনে বসে থাকতে দেখা যায় একজন ভদ্র মানুষকে। ভাব দেখে মনে হচ্ছে তিনি এই খেয়াঘাটেরই ইজারাদার। উনি আর কেউ নন, শিকলবন্দি বিকাশবাবুর বড় ভাই ব্রজেন চন্দ্র সরকার। একই সময়ে তিনিও মানসিক ভারসাম্য হারিয়েছেন। কেউ দিলে খান, না দিলে অভুক্ত থাকেন। লোকমুখে জানতে পারি তিনিও অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্র ছিলেন। একই পরিবারের দুটি প্রদীপ এভাবে প্রায় 2 যুগ ধরে অন্ধকারে। ভাবা যায় সেই পরিবারের কি করুণ অবস্থা। কপোতাক্ষ নদের চিরচেনা রূপ আর সাধারণ মানুষের জীবনযাত্রা, আর 10 জনের মতোই হয়তো তারাও আজ কপোতাক্ষে জাল ফেলতেন, নৌকা চালাতেন বা মেঠোপথ ধরে ঘুরে বেড়াতেন। এখানকার মানুষ প্রতিদিন যে স্বাভাবিক জীবন উপভোগ করছেন, প্রকৃতির এই ব্যস্ততায় আজ শুধুই তাদের অনুপস্থিতি। সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন জীবিকার জন্য প্রায় প্রতি সময়ই মাছ ধরতে হয়। এখন ভাটা নেমে গেছে, আর ঠিক এই ছোট্ট নালাতে তিনি সারাদিন আজকে মাছ ধরবেন, এবং এই মাছ ধরাই তাদের প্রতিদিনের কাজ। ফজরের আজান দিলে বাড়ি থেকে বের হয়েছি। এখন এই সারা বেলা 12টা 1টা পর্যন্ত মারবো, যতক্ষণ জোয়ার না হবে। জোয়ার হয়ে যাবে আমাদের মাছ মারা শেষ। ইতি আল্লাহর ইচ্ছায় 500-700 টাকা দিলে ইতি সংসার চলে ইনশাল্লাহ।
নদীর ঘাটে মাছ ধরার বড় নৌকায় ইঞ্জিন তুলতে ব্যস্ত একদল মানুষ। কপোতাক্ষের বুকে এই যন্ত্রের শক্তিতেই সচল অনেকের জীবন জীবিকা। অথচ প্রকৃতির এই কর্মব্যস্ততার উল্টো পিঠে লোহার শিকলে বন্দী হয়ে থমকে আছে বিকাশ আর ব্রজেন সর্দারের জীবনের চাকা। কপোতাক্ষ নদ থেকে মাত্র 100 বা 150 মিটার দূরেই সেই অভিশপ্ত খুপরি ঘর। নদীর কলতান যেখানে স্পষ্ট শোনা যায়, অথচ লোহার শিকলের নির্মম ঝনঝানিতে থমকে গেছে একটি জীবন। প্রকৃতির এত কাছে থেকেও 20 বছর ধরে এক জীবন্ত নরকে বন্দী হয়ে আছেন বিকাশ চন্দ্র সরকার। আমি প্রায় 2 মিনিট বা 1 মিনিট এখানে বসে থাকতে পারছি না। প্রচণ্ড রোদ এবং গরম। আর বিকাশবাবুকে দেখছেন, তার হাতে যে লোহার চেন পায়ে বাঁধা রয়েছে, এখান থেকে যেন সে না চলে যায়। তো আমার খুব কষ্ট হচ্ছে মানে এখানে বসে থাকতে। কিন্তু বিকাশবাবুর কষ্ট হয় না? অবশ্যই বিকাশবাবুর কষ্ট হয়। আমরা হয়তো বুঝি না বিকাশবাবু কী নিদারুণ কষ্টে রয়েছেন। আমরা লোকমুখে জানতে পেরেছি যে বিকাশবাবু খুবই মেধাবী স্টুডেন্ট ছিলেন। এই যে মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ 20 বছর এখানেই বসে থাকেন, কখনো শুয়ে থাকেন, কখনো একবেলা খায়, কখনো একবেলা খায় না। হ্যাঁ বিকাশবাবু, আপনি কেমন আছেন এখন বলেন? আমি হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? পড়াশোনা কি করেছেন, কত দূর? আইয়ে আইএ আইএ পাস করেছেন? Facts. Facts is very facts. Facts is very sexist facts. It's facts. মেধাবী বিকাশবাবুর জীবন কোন অভিশাপে শেষ হলো তা আজ শুধুই রহস্য। লোকমুখে শোনা যায়, বাড়ির এক বটগাছ কাটার পর থেকেই 2 ভাই মানসিক ভারসাম্য হারান। অল্পদিনেই বাবা মা মারা যান। আর যে ব্যবসায়ী গাছটি নৌকা বানিয়েছিলেন, তিনিও সলিল সমাধি লাভ করেন এক নৌকা ডুবিতে। নিয়তির এই চরম নির্মমতার মাঝেও আজও তাদের 2 ভাইকে আগলে রাখছেন তাদের জামাইবাবু স্বপন কুমার সরকার এবং বোন রেখা রানী সরকার। বিকাশের বড় ভাইকে সাথে নিয়ে আমরা ঢুকছি ঠিক কাছেই থাকা তাদের বোনের বাড়িতে। এই পথ চলার শেষ মাথায় অপেক্ষা করছে রেখা রানীর মেয়ে সুস্মিতা রানী সরকার। আপন মামাদের এই করুণ পরিণতি আর অতীত সম্পর্কে তার কাছ থেকেই আমরা কিছু সত্য জানার চেষ্টা করব। আমাদের ওইখানে আগে বট গাছ ছিল, মানে রান্নাঘরের পাশে একটা বট গাছ ছিল। থাকাকালীন অবস্থায় মানে সেই গাছটা কাটছিল। কাটার পরে সেই গাছটা মানে যারা কিনছিল তারা মুসলিম, সেখানে বিক্রি করে দিছিল। দেওয়ার পরে মানে সেই অনুযায়ী সবাই বলে, তারপরে আমার অনেকটাই ভালো
বার মামা এসএসসি পরীক্ষা দিতে দিতে মানে আমাদের এই পাশেই স্কুল, এসএসসি পরীক্ষা দিতে দিতে ওইখান থেকে মামার 2টা 3টা মানে সেদিন গণিত পরীক্ষা ছিল, আচ্ছা ইংলিশ 2টা হয়ে গেছিলো। হ্যাঁ গণিত পরীক্ষার দিন মানে পরীক্ষা দিয়ে তারপরে ওইখান থেকে মানে পরীক্ষার হল ছেড়েই চলে গেছিলো। সেখান থেকে নিয়ে আসার পরে মানে অনেক জায়গায় যে কি হলো হঠাৎ একটা ভালো মানে অনেক ব্রিলিয়ান্ট ছিল মামা। মামা ওই স্কুলের ভিতরে ফার্স্টে ছিল। বিকাশ দিয়ে একটা গাছ ছিল বট গাছ, সে গাছ বিক্রি করেছিল, করার পরে তাদের এই পাগল এই সমস্যাটা দেখা দিয়েছে। তো অনেকে রাখতে পারে কাটতে নিষেধ করেছিল, কিন্তু ওরা বট গাছটা বিক্রি করে দিয়েছিল, নিজেরা কাটেনি। যে কেটেছিল সেও মারা গেছে, বা একটা নৌকা বানিয়েছিল সেটাও নৌকাটা ডুবে গেছে। 2 ভাই পরীক্ষা দিয়েছিল, এসএসসি পরীক্ষা হলের থেকে বেরিয়ে গিয়েছিল। ওদের ব্রেন খুব ভালো। ওদের ব্রেন তো ভালো, স্থানীয়দের এই কথাই স্পষ্ট করে দেয় তাদের সম্ভাবনাকে। অথচ আইনি দায়িত্ব থাকা সত্ত্বেও সমাজসেবা কর্মকর্তাদের অবহেলায় এদের সুচিকিৎসা মেলেনি। অর্পিত দায়িত্ব পালনের চেয়ে পদোন্নতির চেষ্টায় যেখানে মূল লক্ষ্য, সেখানে এই মানুষগুলো আজ অবহেলিত। কিন্তু এই উদাসীনতা দেখার কেউ নাই। রোদ বৃষ্টি এমনকি হাড় কাঁপানো শীত সব ঋতুই বিকাশ বাবুর কাছে সমান। রাত দিন 24 ঘন্টা এই ভাঙা একটি ছাউনি দেখছেন, এখানেই শিকলবন্দি জীবন যাপন করছেন। মানসিক ভারসাম্য হারানো কি এই বিকাশ বাবুর অপরাধ নাকি দোষ? এই সমাজের মানুষ আমরা বিকাশ বাবুর জন্য কি করেছি? আমাদের এই আধুনিকতা কি হবে যেখানে বিকাশ বাবুর জীবন একটি শিকলের মধ্যেই এই ভাঙাচোরা ছাউনির নিচে কেটে যাচ্ছে? কি হবে এই দালান কোঠা, এই পিচ ঢালা শহর? এসব আমাদের দরকার নাই। আপনাদের তো কেউ আর হয় না বিকাশবাবু, কেনই বা আপনারা সুচিকিৎসা দেবেন? এসি রুমে বসে থাকবেন এবং সামান্য ঠান্ডা জ্বর হলেই চলে যাবেন সিঙ্গাপুর, হাজার হাজার কোটি টাকা খরচ করে চিকিৎসা নিয়ে আসবেন। যাই হোক, আজ বিকাশবাবুর জীবনের গল্প দিয়েই এখান থেকে শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।